কুমিল্লার ১৬ ফুট প্রস্থের মৃত খালে ৭২ ফুট ব্রিজ, আদালতের স্থগিতাদেশও থামেনি নির্মাণ কাজ। সরকারি অর্থ অপচয়ের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে। যত বড় খাল, এর চাইতে ৩ গুণ ব্রিজ হচ্ছে আমাদের এখানে। তো আমাদের এত বড় ব্রিজের কোনো প্রয়োজন নাই। ১৬ ফিট খালের উপরে ২ কোটি টাকা ব্যয় ব্রিজ কি কারণে করতেছে, এটা একমাত্র ইঞ্জিনিয়ার সাহেবরাই জানে। লালমনিরহাটে বেহাল আঞ্চলিক সড়কে জনদুর্ভোগ, প্রায় ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না করায় ক্ষুব্ধ যাতায়াতকারীরা। আমাদের এই রাস্তাটা অতিরিক্ত ভাঙা, ডেলি দিনে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ উল্টি পড়ে, ঠ্যাং ভাঙে। এখানে রাস্তার কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো লোকেই দেখতেছে না। ১-১.৫ হাত ফিট করে গর্ত হয়ে আছে, আমরা মানুষ সাধারণ চলতে পারতেছি না। টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। কুমিল্লা এলজিইডি কর্তৃক ১৬ ফুট মৃত খালে ৭২ ফুট লম্বা ব্রিজ নির্মাণে সরকারি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। আদালতের স্থগিতাদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় নির্বাহী প্রকৌশলীকে নোটিশও দেওয়া হয়েছে এই বিষয়ে। এদিকে খাল পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ এখন চরমে। কুমিল্লার দাউদকান্দির এই দরজখোলা খালটি অনেক দিন ধরেই মৃতপ্রায়। খালের প্রস্থ মাত্র ১৬ ফুট, এর উপর নির্মাণ করা হচ্ছে ৭২ ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ। খালে পানি প্রবাহ না থাকলেও যার উচ্চতা প্রায় ১৪ ফুট, আর এই নির্মাণযজ্ঞে সরকারের ব্যয় হচ্ছে ২ কোটি টাকার মতো। অথচ ব্রিজ নির্মাণ কাজ শেষ করতে যে পরিমাণ জমি দরকার তাও অধিগ্রহণ করা নেই সরকারি হিসেবে। খাল পারাপারে নেই বিকল্প কোনো ব্যবস্থা, ব্রিজের এক পাশেও নেই পাকা সড়ক, ফলে চলাচল নেই ভারী যানবাহনের। স্থানীয়দের প্রশ্ন, যেখানে একটি কালভার্ট তৈরি করলেই সমস্যার সমাধান হতো, সেখানে কেন এত বড় ব্রিজ নির্মাণ? যত বড় খাল, এর চাইতে ৩ গুণ ব্রিজ হচ্ছে আমাদের এখানে। তো আমাদের এত বড় ব্রিজের কোনো প্রয়োজন নাই। এনে তো কোনো বিকল্প রাস্তা নাই যে আমরা ব্রিজের সাইডে দা কোনো দিক দিয়ে আমু যাবো। এটা রুগী নিলেও কষ্ট পায়, এটা মানুষ মরে গেলেও কষ্ট পায়, ফোলা হয় যাইতে না স্কুলও। সরকারি টাকা অপচয় রোধে স্থানীয় এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। পরে নির্মাণ কাজে স্থগিতাদেশ দেন আদালত। তবুও নির্মাণ কাজ চলমান থাকায় ২৪ এপ্রিল আদালত অবমাননার নোটিশ দেয়া হয় এলজিইডি নির্বাহী কর্মকর্তাকে। তবু থামানো যাচ্ছে না কাজ। দুর্নীতির পুরা একটা আখড়া ব্যবস্থা কইরাই এই ব্রিজ ১৬ ফিট খালের উপরে ২ কোটি টাকা ব্যয় ব্রিজ কি কারণে করতেছে, এটা একমাত্র ইঞ্জিনিয়ার সাহেবরাই জানে। এদিকে এত ছোট খালে বিপুল ব্যয়ের ব্রিজ নির্মাণের দায় নিতেও নারাজ উপজেলা আর নির্বাহী প্রকৌশলী। মরা খালের উপর ব্রিজ করা হচ্ছে, এই বিষয়টা মূলত ডিপেন্ড করে আমাদের সদর দপ্তর থেকে ডিজাইন ইউনিট ব্রিজটি ডিজাইন করে এবং তার পূর্বে সয়েল টেস্ট এবং টপো সার্ভে করা হয়। বিভিন্ন জায়গাতে আমাদের বিরুদ্ধে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অভিযোগ করে যে আমরা ওদের চ্যানেলকে নেরো করে ফেলি, রেস্ট্রিক্ট করে ফেলি। তার কারণ হচ্ছে কি, যে ওনারা যেটা বলে, যেমন ওনাদের জন্য আমাদের ব্রিজ অনেক জায়গাতে অনেক বড় করতে হয়। ঘূর্ণিঝড় আম্পান প্রকল্পের আওতায় ২০২৩ সালের ১০ মে শুরু করা হয় ব্রিজের কাজ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। লালমনিরহাট জেলার দুরাকাটি থেকে বামুনের বাসা সড়ক যেন জনভোগান্তির আরেক নাম। খানাখন্দে ভরা এই সড়কে দৈনন্দিন চলাচল হয়ে উঠেছে কষ্টসাধ্য, কিন্তু জেলার গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতে নেওয়া হয়নি কার্যকরী পদক্ষেপ। লালমনিরহাট সদরের দুরাকাটি থেকে আদিতমারির বামুনের বাসা পর্যন্ত ১২ কিলোমিটারের এই সড়কটি জেলার অন্যতম ব্যস্ত সড়ক। নিয়মিত এই পথে চলাচল করেন বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষ। খানাখন্দ, পিচ উঠে যাওয়া আর বছরের পর বছর ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেল সহ নানা যানবাহন। আমাদের এই রাস্তাটা অতিরিক্ত ভাঙা, ডেলি দিনে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ উল্টি পড়ে, ঠ্যাং ভাঙে, মাথা ফাটে। ঠিক আছে, রাস্তা ঠিক করবে স্যার, ঠিক করে না। বড় বড় গাড়ি চলে এই রাস্তা, বড় বড় ট্রাক চলে,
আর আমরা তো ছোট ভ্যানালার ঘর তো পাত্তাই পাই না, যে অবস্থা আমাগুলোর খালি অ্যাক্সিডেন্টে হয়। কত বিশৃঙ্খলা অবস্থা, এইখানে রাস্তার কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো লোকেই দেখতেছে না। ভোট আসে আর কয় যে রাস্তা ঠিক করবো, এবার ভোট দেন। বারবার সংশ্লিষ্ট দপ্তরে কড়া নেড়েছেন স্থানীয় প্রতিনিধিরা। এলজিইডি জানিয়েছে সড়কটি আরটিইপি ফলো আপ প্রকল্পের অন্তর্ভুক্ত, যার অনুমোদন মেলেনি এখনো। রাস্তাতে 100 মিটার 150 মিটার পর পর 1-1.5 হাত ফিট করে গর্ত হয়ে আছে। আমরা মানুষ সাধারণ চলতে পারতেছি না। এই বিষয় নিয়ে আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ কয়েকটা আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস দেওয়াটা কিন্তু শেষ, কিন্তু আমাদের আসলে বাস্তবায়ন সেটা আমরা দেখতেছি না। আগামী আমাদের অর্থ বছরে আমাদের মেরামত প্রকল্প, মেরামত যে আমাদের স্কিম গ্রহণ করা হবে, কিছু অংশ আমরা একবারেই মেরামতে, যেহেতু ফান্ড কম, আমরা কিছু অংশ আমরা রিপেয়ারের জন্য নিব এই রাস্তাটা। বাকি অংশটা আমাদের আরটিআইপি প্রকল্পটা পাস হওয়া মাত্রই আমরা ওটা ব্যবস্থা গ্রহণ করব। জনদুর্ভোগ কমাতে প্রকল্পটি যেন দ্রুত অনুমোদন পায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকায় খালের পাশ থেকে নজরুল ব্যাপারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের প্রাথমিক ধারণা, মধ্যরাত থেকে ভোরের কোনো এক সময় তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নজরুল মাদক জুয়া সহ একাধিক মামলার আসামি। হত্যার রহস্য উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। নাটোরের লালপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে থানায় ডায়েরি করা হয়েছে। সকালে নবজাতকের মা জাহানারা খাতুন বাদী হয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতাল মালিকের বিরুদ্ধে ডায়েরি করেন। তিনি জানান, 19 জুন বিকেলে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতে প্রসব ব্যথা উঠলে চিকিৎসা ছাড়াই সন্তান প্রসব করান নার্স ও আয়া। পরে নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়। সেখানে পরদিন মারা যায় নবজাতক। পরে ভুক্তভোগীরা স্বজনরা চড়াও হলে গা ঢাকা দেয় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। নার্স জান্নাতকে আমরা বলছি, আপু আপনি কি ডেলিভারি করাবেন? বলছে দেবিবা ম্যাডাম নেই, আমাকে বলে গেছে আমাকেই করাইতে হবে। কিন্তু বাচ্চা বের করছে 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে বের করার পরে আমাদের কাউকে বলা হয়নি। ভুল চিকিৎসার কারণে বাচ্চা মারা গেছে, না হলে কি জানে বলবে যে তাই হচ্ছে আপনার ওই বাচ্চার দাম নাই। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গাজীপুরে এমনটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের গ্রেপ্তারের যে খবর এসেছে তা সত্য নয়। কৃষি উপদেষ্টার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় আরও বলেন, কৃষি জমি সুরক্ষায় নতুন আইন করা হবে। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল, ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইন ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে, কি জানি বলে এই উত্তরা থেকে। বাট ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থা গ্রহণযোগ্য না। জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাউসবোট নিয়ে আর যেতে পারবেন না দর্শনার্থীরা। পরিবেশের ক্ষতি ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে হাওরের অন্যান্য স্থানেও জেলা প্রশাসনের বিভিন্ন সময় দেওয়া নির্দেশনা পালনে অনুরোধ করা হয়। মানা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, নিষেধাজ্ঞার আওতায় কতটুকু সেটি আগে পরিষ্কার করবেন, এবং একই সঙ্গে পর্যটকদের জন্য আর কি কি ধরনের নির্দেশনা রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেটা বিস্তারিত জানাবেন। সোহার, 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করার মাধ্যমে ইজারাদারি যে প্রথা ছিল, সেই ইজারাদারি প্রথা বিলুপ্ত হয় এবং 2000 সালে বাংলাদেশের দ্বিতীয় রামসাইট সাইট হিসেবে ঘোষণা করা হয় টাঙ্গুয়ার হাওরকে। এরপরে 2000 সালের আগে এবং পরে টাঙ্গুয়ার হাওরে প্রায় 250 প্রজাতির দেশি এবং অতিথি পাখির বিচরণ ছিল, প্রায় 150 প্রজাতির দেশি মাছ ছিল এবং 15 প্রজাতির জলজ প্রাণী ছিল, যা এখন প্রায় বিলুপ্তির পথে। অধিকাংশ এই প্রাণীগুলোই এখন আর দেখা যায় না। তার অন্যতম কারণ হচ্ছে
বিগত কয়েক বছর ধরে পর্যটনের নামে যে অবাধ বিচরণ হচ্ছে পর্যটকদের টাঙ্গুয়ার হাওরে, রামসার কনভেনশন অনুযায়ী যেটি হচ্ছে পাখি এবং মাছের জন্য নিরাপদ অভয়াশ্রম, সেই পাখির এবং মাছের জায়গায়ও পর্যটকরা চলে যাচ্ছেন। এতে করে পরিবেশের যে জীববৈচিত্র্য আছে সেই জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং টাঙ্গুয়ার হাওরের এই প্রাণীগুলোর ক্ষতি হচ্ছে। এছাড়াও পর্যটকদের যে উচ্ছিষ্ট আছে, প্লাস্টিক দূষণ, শব্দ দূষণ, এসবের কারণেও পাখি কমে যাচ্ছে, মাছ কমে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে টাঙ্গুয়ার হাওর এই সংকটাপন্ন এলাকা এবং প্রায় হুমকির মুখে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ। পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবি ছিল টাঙ্গুয়ার হাওরের যে মূল অংশ আছে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার এলাকায় যেন হাউস বোটের প্রবেশ নিষিদ্ধ করা হয়। তো সেই দাবির প্রেক্ষিতে গতকাল রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সহ আশপাশের এলাকায় পর্যটকবাহী বোট প্রবেশ নিষেধাজ্ঞা করেছে। তবে এর মাধ্যমে কিন্তু টাঙ্গুয়ার হাওরে প্রবেশ নিষিদ্ধ করা হয়নি। টাঙ্গুয়ার হাওরে যে নদী আছে সেই নদী পথে প্রপার চ্যানেলের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর কিংবা নীলাদ্রি লেক ঘুরতে পারবেন। সেখানে ছোট ছোট ডিঙি নৌকা পাওয়া যায়, সেই ডিঙি নৌকার মাধ্যমে পর্যটকরা টাঙ্গুয়ার হাওর ঘুরতে পারবেন। এছাড়াও গত শনিবার টাঙ্গুয়ার হাওরের এবং সুনামগঞ্জের অন্যান্য পর্যটন স্পট নিয়ে করণীয় সম্পর্কে কি করণীয় এবং বর্জনীয় এ নিয়ে 13টি নির্দেশনা জারি করে এবং সেই নির্দেশনা মানতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সোহান, আপনাকে ধন্যবাদ। দুর্ঘটনার পর সুচিকিৎসার অভাবে বাড়িতে পড়ে আছে শিশু মিহান। বাবার সহায় সম্পদ শেষ, ছেলে দুশ্চিন্তায় স্ট্রোক করে বাবাও মৃত্যুশয্যায়। অর্থাভাবে বন্ধ হয়ে আছে বাবা ছেলের চিকিৎসা। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার পাশে দাসপাড়ায় একটি পরিবারের এমন করুণ অবস্থা। সমবয়সী শিশুরা যখন খেলায় মগ্ন, তখন ঘরের কোণে কাঁদছে মিহান। আলিয়া মাদ্রাসার সামনে সড়কে যাত্রীবাহী বাস ধাক্কা দেয় মিহানকে। সুচিকিৎসা করাতে পারেনি পরিবার। এখন কোমর থেকে পা পর্যন্ত নিস্তেজ। চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্পদ শেষ বলছেন মা। বাপে ধাক্কা মেরেছিল, সাহায্য করেন, আমি সুস্থ হয়ে খেলতে চাই। টাকা পয়সা হলে আমি একটু চিকিৎসা করতে পারি, বাইরের দেশে নেই। আমারও ইচ্ছা ছিল যে ও কোরআনের হাফেজ হবে। দেশবাসীর কাছে একটাই আমার দাবি, আবেদন, আমাদের জন্য একটু সাহায্য করুক। 2023 সালের 3 নভেম্বর দুর্ঘটনার পর ছেলের চিকিৎসা করাতে ধার দেনায় পড়ে দুশ্চিন্তাগ্রস্ত দিনমজুর বাবা সাত্তার গাজী স্ট্রোক করেন। এখন তিনিও মৃত্যুশয্যায়। ছেলে অ্যাক্সিডেন্ট করার পরেতে ওই চিন্তা ভাবনা করি, ঋণ বিনা জন্য চিন্তা ভাবনা করি ওই অসুস্থ হয়ে গেছি। একটি দুর্ঘটনা সুখ সমৃদ্ধ পরিবারকে কিভাবে নিঃশেষ করে দেয় তার উদাহরণ এই পরিবারটি। এক সময় সবই ছিল, এখন কিছুই নেই। এখন হাত পেতে চলছে পরিবারটি। সহযোগিতা ছাড়া চিকিৎসা সম্ভব নয় বলছেন প্রতিবেশীরা। মানুষজন 1 বছর 1.5 বছর ধরেই টানাটানি করতেছে, আর তো সেভাবে আসেও না। আর তার সংসার চালানো খুব দুরবস্থা হয়ে গেছে। এখন ওই ছোট্ট বাচ্চাটার যদি একটু অপারেশন করার সুবিধা করে দেয়। এর কাছ থেকে চাই চিন্তি নেই, এইভাবে খাচ্ছে তো অবস্থা ভালো না। যা কিছু ছিল জন্মজুরি দিত সব শেষেই গেছে। আন্তরিকভাবে যদি সবাই একটু সহযোগিতায় যদি হাত বাড়াই দেয় তা ওনাদের খুব সুবিধা, কারণ এত বড় অসহায় ফ্যামিলি আর নেই। সুচিকিৎসা পেলে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলছেন চিকিৎসক। পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষজ্ঞ একটা ডিপার্টমেন্ট রয়েছে স্পাইন সার্জারি, সুতরাং তাদের মাধ্যমে এটা চেষ্টা করলে বাচ্চাটাকে স্পাইনে যদি কোনো কম্প্রেশন থাকে বা কোনো কিছু থাকে এটা অবশ্যই ফিরে নিয়ে আসা সম্ভব। সরকারের বিভিন্ন মানবিক ফান্ডিং থাকে, সেখান থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করব এবং যাতে বাচ্চাটির উন্নত চিকিৎসা হয় সেজন্য উপজেলা প্রশাসন সবসময় এই পরিবেশে থাকবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। মিষ্টি কাঁঠালে ভরপুর গাজীপুরের বাজার, চারদিকেও মিষ্টি ঘ্রাণ জমে উঠেছে বেচাকেনাও। হাট বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার কাঁঠাল। ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। রপ্তানি হচ্ছে বিদেশেও। 12 মাসিক কাঁঠাল উৎপাদন সহ সংরক্ষণের চেষ্টা করছে কৃষি বিভাগ। বইছে বাতাস, চারদিকে ছড়িয়ে পড়ছে পাকা কাঁঠালের সুবাস। উৎপাদন হয়েছে খাজা, গালা, দুর্সা সহ বিভিন্ন জাত। ভোর থেকেই বাগানীদের এমন ব্যস্ততা, বাজারে বিক্রির তোড়জোড়।
গাজীপুরের কাঁঠালের খ্যাতি দেশজুড়েই। 5 উপজেলার মধ্যে বেশি উৎপাদন হয় শ্রীপুরে। প্রতিদিন বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করছেন মালিকরা, তারপর ভ্যান, ঠেলাগাড়ি কিংবা পিকআপে করে নিয়ে যাচ্ছেন বাজারে। আজ থেকে কাঁঠাল পেরে জয়নাবাজার নিয়ে যায়, ওইটা আপনার গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় একটা বাজার। এবার 5 লাখ টাকার বাগান কিনছি, যদি বাজার যদি ভালো যায় ইনশাল্লাহ আশা করা যায় 2 লক্ষ টাকা এবারে পাওয়ার আশা আছে। কাঁঠালের বড় হাট শ্রীপুরের জৈনা বাজারে। এছাড়া উপজেলার নগর হাওলা, চকপাড়া, টেপির বাড়ি, ছাতির বাজার সহ বিভিন্ন স্থানেও বসেছে ছোট বড় হাট। সেখানে ভিড় জমাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা। জমজমাট বেচা কেনাও, রফতানি হচ্ছে বিদেশেও। একদিন বিভিন্ন ধরনের দাম যায়। আজকে আমের কাঁঠাল 20 টাকা কম, 26 টাকা কাঁঠাল 1700 টাকা বলছি, বুঝছেন? আর এই কাঁঠালটা 30 টাকা হলো বাড়া। 1500 টাকা দাম কম পায়া নাই। সৌদি আরব এবং দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এদিকে বেচে আমরা সাপ্লাই মাল বিক্রি করি। মধুমাস জ্যৈষ্ঠের শুরু থেকে আষাঢ়ের শেষ পর্যন্ত থাকে এমন চিত্র। এই সময়টায় কর্মসংস্থান সৃষ্টি হয় কয়েক হাজার শ্রমিকের। শ্রীপুরের কাঁঠাল তো আসলে চাহিদা বেশি, দামও বেশি, মিষ্টিও বেশি সবার চেয়ে। আমাদের জয়নাবাজারের কাঁঠাল সারা বাংলাদেশের লাগে বিখ্যাত এবং খাওয়া সুস্বাদু। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে এই জেলার কাঁঠাল, তবে গড়ে ওঠেনি বাজার ব্যবস্থাপনা, নেই সংরক্ষণের ব্যবস্থাও। তাই এসবের পাশাপাশি সারা বছর রফতানির জন্য 12 মাসি কাঁঠাল উৎপাদনের লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। জেলা মার্কেটিং বিভাগ গবেষণা, আমরা কিন্তু কাঁঠাল প্রক্রিয়াজাতকরণের উপর কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। এ বিষয়ে অনেক উদ্যোক্তা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। 12 মাসি কাঁঠাল আমরা নতুন বাগান সৃজন হচ্ছে। তো কাঁঠালের রোগবালাই দমন বা অন্যান্য পরিচর্যা নেওয়া আমরা কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কৃষি অফিসের তথ্যমতে জেলায় ৯,১২৫ হেক্টর কাঁঠালের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা প্রায় 3 লাখ মেট্রিক টন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এখানে শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।